দর্শক স্বাগত, আপনারা দেখছেন রাতের বাংলাদেশের আয়োজন। বৈরী আবহাওয়ার প্রভাব রাজধানীর পশুর হাটে দুপুরের পর বেচাকেনা বেড়েছে কয়েক গুণ। পড়তির দিকে বড় গরুর দাম। তারা না আসে তাহলে দাম বিক্রি করা যাইতেছে না। বৃষ্টির কারণে সমস্যা করছে, বুঝলেন, নজ গেল। শেষ মুহূর্তে প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। সড়ক মহাসড়কে অনেকটাই কমে এসেছে যানবাহনের জটলা। দিনভর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। মেসেজের টাইম থেকেও অনেকটা লেটে ছাড়তেছে আর কি। এটা আমাদের জন্য খুব একটা ভোগান্তি। টিকিট পাই না, ইঞ্জিন কভারে নর্মালিও যাই 900, 1000 এরকমই লাগে। বাট এখন দেখা যাচ্ছে লোকাল গাড়ি যেগুলো আছে ওগুলাও দেখা যাচ্ছে যে 1000 টাকা চাচ্ছে, 1200 টাকা চাচ্ছে। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। খুতবায় শেষ হলো হজের মূল পর্ব। ঐক্য, তাকওয়া আর বিশ্ব শান্তি কামনা। আল্লাহই সত্য। 17 বছরের নৈরাজ্যে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে জঙ্গল সেলিমপুর। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ক্যাম্পে হামলার পেছনে ছিল বাহিনীর দুর্বলতা, বললেন র্যাব মহাপরিচালক। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার এনসিপি নেতা আসিফের। আওয়ামী লীগের বিচার প্রশ্নের ছাড় নয় জানালেন পাটোয়ারি। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল, ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে হলো সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। হাম উপসর্গে প্রাণহানি 550 ছাড়ালো। আজও ঝরল 10টি প্রাণ। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট চরমে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে খোলা আকাশের নিচে কালশির বস্তিবাসী। আগুনে পোড়া ধ্বংসস্তূপের মাঝেও শেষ সম্বল খুঁজছেন অনেকে। পুনর্বাসনের দাবি। একটা কিছু নিয়ে বাড়িতে পারি নাই, কষ্টাছে যে নিচে বসতে মাটির নিচে কুচে কুচে লইতাছি। সরকার কি দিব আমার বাইরে একটা চাকরির ব্যবস্থা করে, আমাকে একটা পুনর্বাসন ব্যবস্থা করে আমার বাইরে। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। দর্শক, শুরুতেই জানাচ্ছি গরুর হাটের খবরাখবর। ঈদের সব খুশি মিশেছে হাটের পথে। রাজধানীর স্থায়ী অস্থায়ী প্রতিটি হাটেই পশু বেচাকেনার হিড়িক। হাটডাকে ক্রেতা আকর্ষণের চেষ্টা বিক্রেতাদের। ক্রেতারাও দেখাতে চান দাম দরে মুনশিয়ানা। আর মুষলধারে বৃষ্টির কারণে তড়িঘড়ি করে বিক্রি করতে চান ব্যাপারীরা। বৃষ্টির পানি আর কাদায় মাখামাখি অবস্থা কুরবানির হাটে। হাটের সবশেষ অবস্থা জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। দিয়াবাড়ি পশুর হাটে রয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রাব্বি, রাতে বিক্রি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি বলছেন মূলত শেষ সময়ে এসে তারা? রেজা, দিয়াবাড়ি কুরবানির পশুর হাটে যেমন আনন্দের খবর রয়েছে, তেমনি মন খারাপের খবরও কিন্তু রয়েছে। আনন্দ তাদের যারা আজকে এখন পর্যন্ত গরু কিনতে পেরেছেন এবং কিনে বাড়ি নিয়ে গিয়েছেন, এবং মন খারাপ হলো এখানকার বিক্রেতা অনেকে রয়েছেন, অনেকে অনুযোগ করছেন যে তাদের যে দাম তারা বা খরচ যে যতটুকু হয়েছে গরুর, সেই খরচটি তারা তুলতে পারেননি, অনেকে অভিযোগ করছেন। আবার অনেক ক্রেতা বলছেন তাদের যে বাজেট ছিল, যে বাজেট নিয়ে তারা বাজারে এসেছেন, সেই বাজেটেই অনেক গরু তারা পেয়েছেন, কিনে নিয়ে যাচ্ছেন, আনন্দ করছেন। এটা তাদের আনন্দের খবর। তবে দুই পক্ষেরই অনুযোগ রয়েছে, কেউ দাম বেশি বলছেন, কেউ কম বলছেন। তবে আমাদের কাছে সার্বিক দেখে
বিকেল থেকে আমরা এখানে অবস্থান করছি। আমাদের কাছে মনে হয়েছে দুপুরে কিছুটা দাম বেশি ছিল, বিকেলের পরে দাম কিছুটা কমেছে। মূলত এখানে ব্যবসায়ী যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন, তারা বলছেন সকালে বৃষ্টি হয়েছে, দুপুরে বৃষ্টি হয়েছে, খোলা আকাশের নিচে তাদের এই গরুগুলো রাখা হয়েছে, অনেক গরু অসুস্থ হয়েছেন। পাশাপাশি যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন সময় তো বেশি বাকি নেই, আজকে আছে, আজকে সারা রাত বিক্রি হবে, কালকে বিক্রি হবে, পরশুদিন যেহেতু ঈদ, সেক্ষেত্রে আজকের মধ্যে অনেকে বিক্রি করে যেতে চান, সে আশা প্রকাশ করছেন। আমরা দেখছি দীর্ঘ সারি গরু সবগুলো বিক্রি হয়ে গিয়েছে এখানকার, তারা একে একে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। এইখানকার মানুষের এত চাপ যে গরু কিনে যে তারা স্বস্তি নিয়ে যাবেন, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখছি ভোগান্তি রয়েছে, কারণ বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে। আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী আছেন, তিনি ঢাকার বাইরে থেকে এসেছেন। আপনি কয়টি গরু নিয়ে এসেছিলেন? বৃষ্টি করে নিয়ে এসেছিলাম, কয়টা বিক্রি করছেন? 16টা বেচছি আর 4টা আছে। দাম কেমন পেয়েছেন? দাম পাইছি মোটামুটি ইনশাল্লাহ ভালো, কত খারাপ করে না। পেয়েছেন গরুপতি? গরুপতি পাইছি, মানে বাজারটা একটু নিমছিল তো বৃষ্টির কারণে, গরুপতি হয়তো 3000 4000, তবে লজ্জা নাই, দিয়াবাড়ি হাটটা ভালো হাট, আসবো ইনশাল্লাহ। আপনি এখানকার একজন ব্যবসায়ী বলেছেন যে তিনি এই দিয়াবাড়ি হেঁটে এসেছেন, 3 থেকে 4 হাজার টাকা করে তিনি লাভ পেয়েছেন, সেই অনুযায়ী তিনি হাটের এই যে গরুগুলো বিক্রি করেছেন। তবে এখানকার অনেক ক্রেতা বলছেন যে গরু তারা অন্য হাটে গেলে কিছুটা কম দামে পেতেন, আবার অনেকে বলছেন যে এইখানে এসে তারা কম পেয়েছেন, অর্থাৎ মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে। তবে রাতে যেহেতু রাতের এই ভিড় রয়েছে, ক্রেতা বিক্রেতাদের সমাগম রয়েছে, বিকেলের পরে অসংখ্য মানুষ এসেছেন, কারণ আজকে রাতের মধ্যে কিনে অনেকে বাড়ি নিয়ে যেতে চান। ঢাকার বাইরে থেকেও অনেক ক্রেতা এখানে এসেছেন, কারণ তারা শুনেছেন যে এই হাটে অনেক বেশি গরুর সরবরাহ রয়েছে, ছোট মাঝারি বড় সব ধরনের গরু, তবে সবচেয়ে বেশি এই হাটে মাঝারি আকারের গরু বেশি বিক্রি হয়েছে। সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার রাজধানীর 300 ফিট হাট এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। বিজয়, রাতে কেমন দেখছেন কেনাবেচা, এবং সেখানে ক্রেতা বিক্রেতার সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা মূলত আসলে কি বলছেন? রেজা, রাজধানীর যে 300 ফিট হাটটি রয়েছে, আমি এখানে এসে দেখতে পেয়েছি পুরো ক্রেতাদের ভিড়ে পুরো সরগরম হয়ে উঠেছে রাজধানীর 300 ফিট। শুরুতেই আমার পেছনে যদি একটু দেখাতে চাই, যে আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ক্রেতা আসলে এই হাটে উপস্থিত হয়েছে, এবং আমি বেশ কয়েকটি রাজধানীর হাট ঘুরেছি, প্রত্যেকটি হাটেই আমি আজকে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করতে পেরেছি, এবং ক্রেতা বিক্রেতা যাদের সাথেই আমার কথা হয়েছে সবাই সন্তুষ্ট, এবং তারা সবাই বলছেন যে এবার বেচাকেনা বেশ ভালো, এবং প্রত্যেকেই আসলে তার কাঙ্ক্ষিত দামেই পশু পাচ্ছেন। তবে কেউ কেউ তাদের পশু এখন পর্যন্ত কিনতে পারেনি, তবে যারা কিনতে পেরেছে তারা আনন্দের সাথে তাদের পছন্দের পশুটি আসলে তারা বাসায় নিয়ে গিয়েছেন। তবে এখন আমি যে হাটটিতে রয়েছি, রাজধানীর এই 300 ফিট হাটটিতে কিন্তু সব ধরনের গরু রয়েছে, ছোট মাঝারি থেকে শুরু করে বড় প্রচুর গরু রয়েছে, এবং মাঝারি গরুর চাহিদা কিন্তু বেশ লক্ষ্য করতে পারছি আমরা। এবং যদি একটু উল্লেখ করে বলতে চাই, প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলো চাহিদা কিন্তু সব থেকে বেশি। এবং এছাড়াও যদি বলি যে বড় গরুর যারা বিক্রেতা রয়েছেন, তারা বলছেন তারা আসলে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তবে হাটে প্রচুর বিক্রেতা আমরা লক্ষ্য করতে পারছি, যেহেতু ঈদের আর মাত্র 1 দিন বাকি, রাত পেরোলেই আর একটা দিন পরে আসলে ঈদ, তো সবার মাঝে আসলে গরু কেনার তার যে আগ্রহ বা গরু কেনার যে প্রয়োজন, সেটি কিন্তু তারা আসলে যত তাড়াতাড়ি সম্ভব তারা আসলে কেনার চেষ্টা করছেন, এবং প্রচুর ক্রেতা এখানে রয়েছে, তারা ঘুরছেন, দেখছেন, এবং তার পছন্দের পশুটি আসলে কেনার চেষ্টা করছেন। তবে আবহাওয়ার জন্য যে প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে, সেজন্য কিন্তু হাটে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা এবং কাদার সৃষ্টি হয়েছে, ফলে ক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু গরু ঘুরে দেখতে একটু কষ্ট হচ্ছে। তবে প্রচুর গরু আসলে এই হাটটিতে উঠেছে, এবং মানুষজন যারা ক্রেতারা এসেছেন তারা দেখছেন, ঘুরছেন, কেউ কেউ তার পছন্দের গরুটি আসলে কিনতে পেরেছেন, অনেকেই হয়তো পারেনি, তারা চেষ্টা করছেন। তবে রাজধানীর যে কয়টি হাটে আমি এখন পর্যন্ত গিয়েছি, প্রত্যেকটি হাটেই কিন্তু আসলে ক্রেতাদের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং পশুর এবারের বেচাকেনা বেশ ভালো। সবাই বলছেন, ক্রেতা বিক্রেতা যারা আছেন সবার
কথাই তারা আসলে বেশিরভাগ গরুই আসলে কাঙ্ক্ষিত দামেই তারা আসলে কিনতে পারছে। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে বেলা বাড়ার সাথে সাথে যত ঈদ কিন্তু ঘনিয়ে আসছে তত ক্রেতা সমাগম বাড়ছে এবং সে বাজার পরিস্থিতি আসলে আরো জমজমাট হয়ে উঠছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বিজয়। রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর 2টা থেকে বর্জ্য সরানো হবে এবং 12 ঘন্টার মধ্যেই সেটা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে গুলশানে নগর ভবনে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় এইসব কথা বলেছেন তিনি। উত্তর সিটির বিদ্যমান ব্যবস্থাপনার মাধ্যমে 12 ঘন্টার আগেই বর্জ্য অপসারণ সম্ভব বলে মনে করেন প্রতিমন্ত্রী। সভায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বর্জ্য অপসারণে 752টি পরিবহন ব্যবহার করা হবে। সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। এই যে মহাযজ্ঞ একটা ঈদের দিনে বর্জ্য ব্যবস্থাপনা, এটা পুরো তদারকি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনটি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের কাজ। ঈদের আগে পরে পশুর হাট ব্যবস্থাপনা, ঈদের দিনের ব্যবস্থাপনার জন্য আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো। দর্শক, এবার জানাবো ঈদ যাত্রার খবরাখবর। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ যে যেভাবে পারছেন ধরছেন বাড়ির পথ। দিনভর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই রাজধানী ছেড়েছেন অনেকেই। ঘরমুখো মানুষের খবরাখবর জানাতে সহকর্মীরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রাজীব আহমেদ। তার মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানাতে চাই। রাজীব, লঞ্চগুলোর সময় মতো ছেড়ে যাচ্ছেন কিনা, এখন কি পরিস্থিতি দেখছেন, মানুষের ভিড় আসলে সেখানে এই মুহূর্তে কেমন দেখছেন? রেজা, অনেক দিন পর সদরঘাটের সেই চিরচেনা মুখ, যেই মানুষের কোলাহল, সেই ভিড় আমরা দুপুর থেকে দেখতে পেয়েছি। দক্ষিণাঞ্চল মানুষের ঘরমুখো যে বাড়ি ফেরার যে ভিড়, সেটা দুপুর থেকেই ছিল। প্রায় মানুষের সব লঞ্চই মানুষের অন্যরকম একটা ভিড় ছিল, কিন্তু সন্ধ্যার পর আস্তে আস্তে ভিড় কমতে শুরু করেছে এবং বলতে গেলে দুপুরের পর বেশি অংশ মানুষ লঞ্চের মাধ্যমে বাড়ি ফিরছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 82টি লঞ্চ ছেড়ে গেছে। এখনো রাতে আরো 10 থেকে 15টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলছি, যাত্রীরা এখানে বলছেন যে অন্য বছরের তুলনায় এবার স্বস্তিতেই তারা বাড়ি ফিরতেছেন এবং লঞ্চে কোনো ধরনের কোনো হেঁচেল বা কোনো ধরনের ভোগান্তির তারা শিকার হননি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিছুটা বেগ পেতে হয়েছে, যানজটের কারণে বা অন্যান্য সমস্যা। বৃষ্টিতে ভিজে অনেকে আমরা দেখেছি যে অনেকে বৃষ্টিতে ভিজে লঞ্চে উঠছেন বা বাড়ি ফিরতে তাদেরকে দেখা গেছে। এবং তারা বলছেন যে বৈরী আবহাওয়া ছাড়া অন্য বছরের তুলনায় এবার খুব স্বস্তিতেই তারা বাড়ি ফিরছেন এবং কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই তারা দুর্ঘটনার সম্মুখীন হওয়া ছাড়া এবার ঈদে বাড়ি ফিরছেন। এবং বিএডব্লিউডির পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী সবাই নজরদারিতে রয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারটা তারা সর্বোচ্চ তারা নজর দিচ্ছেন। এবং তারা বলছেন যে বাড়তি ভাড়া না নিতে পারে সেই বিষয়টি তারা খেয়াল করছেন এবং প্রত্যেকটি লঞ্চ সময় মতো ছেড়ে যাওয়ার জন্য তারা তদারকি করছেন। এবং তারা বলছেন যে কোনো যাত্রী বোঝাই করে বা ছাদে কোনো যাত্রী নিয়ে লঞ্চে না যেতে পারে সেই বিষয়টা তারা বিশেষভাবে তারা দেখছেন। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে যাত্রীরা বলছেন যে অন্যান্য বছরে যে ভাড়া নিয়ে যে একটা সমস্যা ছিল বা সদরঘাটের যে একটা দৌরত্ব ছিল হকার সহ অন্যান্য হকারদের, সেটা আবার নাই বললেই চলে। এবং বরঞ্চ এবং তারা স্বস্তিতে এবার তারা বাড়ি ফিরতেছেন এবং লঞ্চ ঘাটে যে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ রয়েছে এই কারণে কাউকেই আর কি যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু এখন প্রায় সদরঘাট বলতে গেলে মানুষের ঢল অনেকটাই কমে গেছে এবং তারা বলছেন যে এই ঢলটা আজকে দুপুর থেকে যে ছিল সেটা অনেক অংশেই প্রায় 82টি লঞ্চের মাধ্যমে অনেক লোক চলে গেছে। এই জন্য এখন যাত্রীর একটু চাপ কম। কালকে হয়তো বা আবার দিনের বেলা যাত্রীর চাপ আবার কিছুটা দেখা যেতে পারে। রেজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে জানাতে চাই রেল পথের খবরাখবর। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। ফয়সাল, একটু জানতে চাই, একদম রাত হয়ে গেছে, সেখানে
নির্বিঘ্ন যাত্রা আসলে রেলপথে কতটুকু হচ্ছে, কি পরিস্থিতি দেখছেন সেখানে? রেজা, সন্ধ্যার পর বিকেলের দিকে চাপ কিছুটা কম থাকলেও এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কিন্তু উপচে পড়া ভিড় যাত্রীদের। আপনি দেখছেন এই মুহূর্তে দ্রুতজন এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে স্টেশনে, সেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। কিন্তু এখানকার যাত্রীদের যে ভিড় সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। ট্রেনের বাহিরে লোকজনের যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকলেও ভেতর থেকে কিন্তু দরজা বন্ধ, অর্থাৎ ভেতরেও কিন্তু প্রচুর ভিড়। ফলে নতুন করে আর কোনো যাত্রীদের নেওয়া যাচ্ছে না। এইদিকে যাত্রীরাও বাইরে থেকে বেশ উত্তপ্ত হয়ে আছেন এবং তারা বাইরে থেকে চেষ্টা করছেন যাতে দরজা খোলে কিংবা ভিতর থেকে জানালাগুলো খোলে, তারা যাদের টিকিট কাটা আছে তারা ভিতরে প্রবেশ করতে পারেন। কিন্তু মূল বিড়ম্বনা আসলে এই জায়গায় যে কমলাপুর থেকে যে ট্রেনগুলো একদম যাত্রী ভর্তি করে আসে, ফলে বিমানবন্দরে এসে কিন্তু নতুন করে যাত্রী উঠাতে বেশ বিড়ম্বনায় পোহাতে হয়। এখানে যেহেতু টিকিট কাটা বা টিকিট ব্যতীত যারা রয়েছেন, ফলে দু রকম যাত্রী নিয়ে বেশ বিড়ম্বনায় পড়ছেন। একদিকে টিকিট কাটা যাত্রীরা যেমন তাদের আসন পাচ্ছেন না, অন্যদিকে টিকিট না কেটেই অনেকেই কিন্তু ট্রেনে উঠে বসে থাকেন। ফলে এই বিড়ম্বনা কিছুটা পোহাতেই হচ্ছে যাত্রীদের এবং সেই বিড়ম্বনা মাথায় করেই কিন্তু আজকে সারাদিন যাবতীয় আমরা দেখছি প্রত্যেকটি ট্রেন এবং যাত্রীরা ছেড়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি ট্রেনেই মোটামুটি আমরা দেখছি যে ঘন্টাখানেক, আধা ঘন্টা, 1 ঘন্টার মতো করে প্রায় লেট করে যাচ্ছেন। এবং এই যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের ছাদেও কিন্তু আমরা দেখছি অসংখ্য যাত্রীরা রয়েছেন এবং তারা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়েই কিন্তু এই ট্রেনের ছাদে উঠেছেন এবং তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এখানকার যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো রয়েছে তারা পর্যাপ্ত চেষ্টা করছেন তাদেরকে নামানোর। সেই ক্ষেত্রে কিন্তু এই যে উপচে পড়া যাত্রীদের কারণে শৃঙ্খলা অনেকটাই ব্যাহত হয়েছে বা হচ্ছে, ফলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, কিছুটা ভোগান্তি আছে, তবে যাত্রীরা যেতে পারছেন এতেই আসলে তারা অনেকটা খুশি। রেজা, প্রচুর মানুষের ভিড় আমরা সেখানে দেখতে পাচ্ছি। ফয়সাল, আপনার মাধ্যমে জানছিলাম সেই খবর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাচ্ছি সড়ক পথের খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। পলাশ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেসব পয়েন্টে যানজট ছিল সেখানে এখন কি অবস্থা, সেটি একটু বিস্তারিত জানাবেন আমাদের। ঢাকা ময়মনসিংহ যানজট নেই বলতেই চলে, তবে কিছু কিছু জায়গা রয়েছে। তবে যাত্রীর পরিমাণ যেটি সেটি কিন্তু আসলে সারা রাত আসলে যদি পরিবহনে সেটি তাদের সময় আমরা দেখছি যে রাজধানী পৌঁছত আব্দুল্লাহপুর থেকে গাজীপুর কিন্তু প্রায়ই কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। তাদের অভিযোগ 500 টাকা স্থলে 1500 টাকা, কোথাও বা 2000 টাকা নেওয়া হচ্ছে। যে কারণে কিন্তু আমরা দেখছি যে গরুবাহী যে ট্রাক, লরি গাড়ি দিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, সেটি চিত্র কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আমরা কিছুক্ষণ আগে গাজীপুর চৌরাস্তা থেকে এসেছি, প্রায় 17 কিলোমিটার দেখে আসছি যে এই একই চিত্র রয়েছে। ট্রাক জুড়ে তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোথাও বা তাদেরকে দড়ি দিয়ে বেঁধে যেন পড়ে না যায় সেই সেফটি নিয়ে তারা যাওয়ার চেষ্টা করছে। তখন যদি বলে যে ঢাকা ময়মনসিংহের পাশাপাশি ঢাকা টাঙ্গাইল সড়কের কথা, সেক্ষেত্রে বলবো যে চন্দ্রা কোনাবাড়ি সেখানে কিছু জটলা উদ্যোতন কর্মকর্তার কথা বলছি, তিনি কিন্তু ঠিক সম্ভাবনা রয়েছে। তবে মহাসড়কে যে চিত্র দেখছে যে পরিবহন এতই সংকট, যে কারণে তারা অধিক ভাড়া চাচ্ছে, সে কারণে তারা মৃত্যু ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ পলাশ প্রধান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে পরম করুণাময়, বান্দা হাজির তোমার দরবারে। লাখো মুসল্লির এই ধ্বনিতে প্রকম্পিত ঐতিহাসিক আরাফার ময়দান। পবিত্র হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়খ আলী আল হুদাইফি, যা বাংলা সহ 35 ভাষায় সরাসরি সম্প্রচারিত হয়। শরিয়া ভিত্তিক জীবনযাপনের তাগিদ ও বিশ্ব শান্তি কামনার পাশাপাশি মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায়। এদিকে হজে গিয়ে আজ একজন সহ এখন পর্যন্ত 31 জন বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আল্লাহর দরবারে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণে আরাফার ময়দানে হাজির লাখো মুসল্লি। সমবেত কণ্ঠে একই উচ্চারণ, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরাফার ময়দানে। পাহাড়ের পাদদেশ কিংবা সুবিধাজনক জায়গায় বসে পরম করুণাময়ের দরবারে পাপ মুক্তির কামনা। আল্লাহ তাআলার জন্য যিনি স্থানীয় সময় দুপুর 12টার দিকে খুতবা দেন মসজিদুল হারামের খতিব শায়খ আলী আল হুদাইফি। এ সময় আল্লাহর একত্ববাদ, মৃত্যুর পরের জীবন এবং কিয়ামত নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ ভীতির অন্যতম অংশ হলো নেক আমল সম্পাদন করা এবং গুনাহ ও অসৎ কাজ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এবং এ কারণে যে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই। যারা কবরে আছে আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন। এর পাশাপাশি কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপনের জন্য তাগিদ দেওয়া হয় মুসলমানদের। বিশ্ব শান্তি কামনা করেন শায়খ। হজ হতে হবে আল্লাহ তাআলার প্রতিবদ্ধতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা, প্রতিজ্ঞা, চুক্তি ও অধিকার সমূহকে সম্মান জানানোর প্রকাশ ক্ষেত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটাই বিধান, আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র স্থান সমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। রীতি অনুযায়ী খুতবা শেষে জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা। আরাফার ময়দানের আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় যাবেন তারা, সংগ্রহ করবেন পাথর। সেখানে রাত্রি যাপন শেষে বুধবার সকালে মিনায় ফিরে পাথর নিক্ষেপ করবেন শয়তানকে। এরপর পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন, তারপর তাওয়াফ করবেন কাবা ঘর। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে 20 লাখ মুসল্লির। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিগত 17 বছরে দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র হয়ে উঠেছিল, যার নাম জঙ্গল সলিমপুর। সেটাকে কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদরে ঈদের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। অন্যদিকে বাহিনীর দুর্বলতার কারণে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা ক্যাম্পে হামলার সাহস পেয়েছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক। চট্টগ্রামের ছোট্ট ইউনিয়ন সলিমপুর, সেটাকেই আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় জঙ্গল সলিমপুর হিসেবে আলাদাভাবে শাসন করত সশস্ত্র সন্ত্রাসীরা। কয়েক মাস আগে র্যাবের একটি টিমের উপর হামলা চালিয়ে এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার 1 মাস আগে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে ক্যাম্প স্থাপন করে তারা। তবে রাতের আধারে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় যৌথ বাহিনীর সেই ক্যাম্পটি। রাজধানীতে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, অতীত সরকারের মতো এই সরকার কোনো ছাড় দেবে না সন্ত্রাসীদের। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। ঈদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নিজেদের দুর্বলতার কারণে জঙ্গল সলিমপুরে হামলার ঘটনা হয়েছে বললেন র্যাব মহাপরিচালক। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না। সীমান্তে মাঝে মাঝে উত্তেজনাকে স্বাভাবিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দু একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন। 2-1টা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। ঈদযাত্রায় নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সবকিছু করা হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। অনেকে দেখেছেন এর মধ্যে। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দাবি করেছেন তখনকার সরকারের কিচেন ক্যাবিনেটে থাকলেও তার সদস্য ছিলেন না তিনি। এছাড়া এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশে আইনের শাসনের পরিবর্তে জঙ্গলি শাসন চলছে।
মঙ্গলবার সমসাময়িক ইস্যুতে দলের বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে ঝিনাইদহ দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, বিসিবি নির্বাচন ও কিচেন ক্যাবিনেট সহ সীমান্ত হত্যা নিয়ে কথা বলেন দলের দুই শীর্ষ নেতা। একজন কৃষক, একজন শ্রমিক। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাবেক উপদেষ্টা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। দাবি করেন চুক্তির বিষয়ে তখন এনসিপিকেও অবগত করেননি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আমি তো সরকার থেকে সর্বশেষ পদত্যাগ করে এসেছি, তখন আমি জাতীয় নাগরিক পার্টির মেম্বার ছিলাম, মানে মুখপাত্র ছিলাম। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল, ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। সবার সাথে কথা বলেছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয় নাই। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এছাড়া সম্প্রতি সাবেক উপদেষ্টাদের বরাত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কিচেন ক্যাবিনেট থাকার তথ্য স্বীকার করেন আসিফ মাহমুদ, তবে তাতে নিজের সম্পৃক্ততা নাকচ করে দেন। কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, সংস্কার ও আওয়ামী লীগের বিচার প্রশ্নে কোনো ছাড় দিবে না তারা। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে সরকার নার্ভাস হয়ে পড়ে। সরকার সংস্কারের কথা বললে সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। তা আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোদ্ধা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। সেনাবাহিনী ব্যারাকে ফেরায় স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ দিয়ে প্রশাসন দলীয়করণের শঙ্কা জানান তিনি। বিভিন্ন জায়গায় কিন্তু মন্ত্রণালয়টা উনি চালাচ্ছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হামা উপসর্গে মৃত্যু বাড়ছেই। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 10 জনের। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1136 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন 16 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 29 জন। মোট চিকিৎসাধীন 62 জন। ছোঁয়াচি রোগটির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছেন 58 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 229 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় কেবলই বাড়ছে। কোথাও কোথাও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের শয্যার সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। হামা উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। তাপ আছে, জ্বর আছে, কাশি থেকে মনে হইলো জ্বর বাড়ি গেছে, শরীর কিতা বাড়ি গেছে। বাড়ানোর পরে আমরা 3 দিনে যাই ভর্তি হওয়ার, 7 দিন হয়ে গেছে। শরীরের অবস্থা তো খালি কিচ্ছু খায় না। জ্বর আসলো আর লাল কিতাকে বাড়াইছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন মিরপুর কালশির আগুন শুধু ঘর পোড়ায়নি, কাউকে নিঃস্ব করেছে, কাউকে করেছে স্মৃতিহীন। এক মুহূর্তের আগুনে ছাই হয়ে গেছে বহু মানুষের বছরের পর বছরের স্বপ্ন। গত রাত থেকে ঠিক নেই নাওয়া খাওয়া। পুড়ে যাওয়া ছাইয়ের মধ্যে অসহায় মানুষগুলো এখনও খুঁজে ফিরছেন রয়ে যাওয়া সম্বল। আগুনে পুড়েছে ঘর, আসবাব সহ পরিবারের সব সম্বল। এখন বৃষ্টিতে ভিজে সেই সম্বলের কিছুটা উদ্ধারের এই আপ্রাণ চেষ্টা। ছোট্ট হলেও যে ঘরে ছিল সুখ, সে ঘর এখন ধ্বংসস্তূপ। চারিদিকে পোড়া গন্ধ আর নীরবতা। আমার একটা ভাই, আমার ভাইয়ের সাথে তো সহযোগিতা করার মতো কেউ নাই। 75 বছর বয়সী খোরশেদা কিংবা মাঝ বয়সী তানিয়া কালশির আগুনে সর্বস্ব হারিয়ে এখন পাগল প্রায়। পুড়ে যাওয়া প্রতিটি পরিবারের ক্ষয়ক্ষতি ন্যূনতম 5 লাখ টাকার। ছিল বেশ কয়েকটি ভাঙাড়ি দোকান। তামা পিতলের ছিল, আরো মনে করেন যে দেখছেন আমার দোকানে মারলে বই খাতা ছিল, একটা বই খাতা 30 টাকা কেজি, কিন্তু 2 টন বই ছিল। সরকার থেকে কিন্তু কেউ আশ্বাস দিতে আসেনি এবং সঠিক সময় আমাদেরকে কিন্তু কেউ সাহায্যের সময় পাশে আসেন। সরকার কি দিব? আমার বাইরে একটা চাকরির ব্যবস্থা করে, আমাকে একটা পুনর্বাসন ব্যবস্থা করে আমার বাইরে। আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বস্তিবাসীর। সরকারের কাছে তাদের দাবি আগে পুনর্বাসনের। আমার মারলে ঝগড়া লাগে আগুনে জ্বালাই নাই, ওর পিছনে কি আছে মানে ঝগড়া উচিল্লা কইরা ওর পিছন থেকে কেউ শেল্টার দিছে। কষ্ট আছে যে নিচে পড়ছে, মাটির নিচে খুঁজে খুঁজে লইতাছি। সরকারের কাছে কি চামু,
চাওয়ার কে আছে আপনারা কে আর দিব সরকারে? বৃষ্টির সময় এখানে ভিজি, এই টিন মাথায় দিয়ে বয়ে রয়েছি সারা রাত। যাও ফুইরা কয়টা আছে এটি তো লয়ে যাইবো গাড়ি পর দিছি সারা রাত্রে। কোন সন্ত্রাসীরা কে কি করতে বলতে পারি না। আমার বাড়িটার একটা কিছু নিয়ে বাড়িতে পারে নাই, সব বাড়িটাকে সব কিছু পুড়ে গেছে। বেলা 12টা নাগাদ পুড়ে যাওয়া বস্তিবাসীকে একবেলার খাবার তুলে দেয় একটি বেসরকারি সংস্থা। এই বস্তিতে ছিল আনুমানিক ৩,৫০০ মানুষের বাস। ঈদের বাকি একদিন, মাথার ওপর ছাদটাও হারিয়েছে হাজারো মানুষ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বে যখন চলছে ব্যাপক প্রস্তুতি, তখন যুদ্ধবিধ্বস্ত গাজায় নেই ঈদের আমেজ। এবারও কোরবানির পশু ছাড়াই ঈদ পালন করবে বেশিরভাগ গাজাবাসী। বাজারে যেসব পশু পাওয়া যাচ্ছে তাদের দাম এতটাই আকাশ ছোঁয়া যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই কোরবানির স্বপ্ন এবারও অধরাই থেকে যাচ্ছে বাসিন্দাদের। গাজায় এবারও নেই ঈদের আনন্দ। টানা তৃতীয় বছরের মতো কোরবানির পশু ছাড়াই ঈদুল আজহা পালন করতে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষ। ইসরায়েলি হামলা ও বিধিনিষেধে গাজার পশুপালন খাত প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে উপত্যকার কৃষি মন্ত্রণালয়। খামার, পশুর শেড ও পশু খাদ্যের গুদাম ধ্বংস হওয়ায় কোরবানির পশুর তীব্র সংকট তৈরি হয়েছে। যুদ্ধের আগে ঈদ মৌসুমে হাজার হাজার গরু ও ভেড়া আমদানি হলেও এবার সেই সুযোগ নেই। ফলে আকাশ ছোঁয়া পশুর দাম। অনেকের পক্ষে মাংস কেনাও অসম্ভব হয়ে পড়েছে। চড়া দামের পাশাপাশি নগদ টাকার অভাবে ফিলিস্তিনি নাগরিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এখন 40 কেজি ওজনের একটি ভেড়ার দাম 7 থেকে 8,000 মার্কিন ডলার। এত টাকা দিয়ে জিনিসপত্র কিনবে কে? মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই কিনতে পারছে না। অবস্থা শোচনীয়। আগে একটি ভেড়া কোরবানি করতে $100 লাগতো, কিন্তু এখন তা $10,000। ফলে আমরা কোরবানির আনুষ্ঠানিকতা পালন করতে পারছি না। কোরবানির পশুর খাবার জোগান দেওয়ার সামর্থ্য নেই গাজাবাসীর। এমনকি ময়লা আবর্জনা খেয়ে বেঁচে আছে কোনো রকমে। খাবারের সংকটের পাশাপাশি নতুন পোশাক কেনার সামর্থ্য হারিয়েছে বহু পরিবার। কেউ কেউ ছেঁড়া কাপড় থেকেই বেছে নিচ্ছে ঈদের পোশাক। ঈদ আসছে, কিন্তু আমাদের জীবনে কোনো ঈদ নেই। আমরা প্রতিদিন শহীদ হচ্ছি। নিয়মিত বোমা হামলা, ধ্বংসযজ্ঞ। আগে ঈদে বাচ্চাদের নতুন জামা কিনে দিতাম, কোরবানি করতাম। এখন আর কিছুই নেই। ত্রাণ প্রবেশ নিয়ে হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি দাবির মধ্যেই অনিশ্চয়তা আর দুর্ভোগে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে গাজার মানুষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।